গল্পের নাম পাশাপাশি। পাশাপাশি দুটি কেবিন, পাশাপাশি দুটি মরণাপন্ন রোগী। দুই কেবিনের আকাশ সোফায় দিনরাত পাহারায় আছেন দুজন স্বেচ্ছা নিরুদ্ধ নারী, দুই রোগীর দুই স্ত্রী। যে যার বাড়ি থেকে অসুস্থ স্বামীর সঙ্গে এসছেন 24 ঘন্টার সেবা শুশ্রূষা করতে। যদিও 24 ঘন্টার জন্য দুজন করে আয়া রাখা আছে, তবুও যতদিন না ছুটি হয়। এই ক্ষেত্রে ছুটির অর্থ একটাই, দুজনের কারোরই সুস্থ হয়ে বাড়ি ফেরার আর কোনো সম্ভাবনা নেই। একজন রোগী, ধরা যাক তার নাম সায়ন্তন বসু, দাপুটে সরকারি অফিসার ছিলেন, প্রচুর টাকা মাইনে, শহরের বুকে 3 তলা বাড়ি, 2টি গাড়ি, ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত। জীবন একেবারে সুন্দর ছকে বাঁধা হয়ে চলছিল। তাল কাটলো হঠাৎ একদিন প্রাতঃভ্রমণের সময়। সেরিব্রাল স্ট্রোক, মস্তিষ্কে রক্তক্ষরণ। সংজ্ঞাহীন অবস্থায় বাড়িতে তুলে এনেছিল সহপথচারীরা। সেই থেকে ঠাঁই হয়েছে এই বেসরকারি হাসপাতালে এক ব্যয়বহুল কেবিনে। সঙ্গে সর্বক্ষণের সঙ্গী স্ত্রী, তার নাম অপলা বসু। দায়িত্বটা স্বেচ্ছায় নিয়েছেন তিনি। চাইলেই আয়ার ওপর সবকিছু ছেড়ে দিয়ে বাড়িতে থাকতে পারতেন, দুবেলা ভিজিটিং আওয়ারে দেখে গেলেই চলতো। কিন্তু অপলা মানুষটা একটু অন্য প্রকৃতির। নিজে উচ্চবিত্ত পরিবারের মেয়ে, উচ্চশিক্ষিত, স্বামীর সঙ্গে পরিচয় হয়েছিল বিদেশে পড়াশোনা করতে গিয়ে। তন্নি, উজ্জ্বল, শ্যামবর্ণা, অফুরন্ত প্রাণোচ্ছল মেয়েটির সঙ্গে আলাপ করে মুগ্ধ হয়ে গেছিলেন ধনী পরিবারের সন্তান, মেধাবী সুপুরুষ সায়ন্তন। বয়সে যদিও তিনি বেশ অনেকটাই এগিয়ে ছিলেন, তবু সেটা তাদের দুজনের ভালোবাসার মাঝখানে কোনো প্রাচীর তুলতে পারেনি। 5 বছরের তুফানি প্রেমের পর্ব চুকিয়ে দেশে ফিরে বিয়ে, এবং সেটা অবশ্যই সায়ন্তনের বাড়ির অমতে। কালো কুৎসিত চঞ্চল মেয়েটাকে ঘরে নিতে চাননি সায়ন্তনের রক্ষণশীলা মা। কিন্তু তবু বিয়ে আটকায়নি। অপলাকে বিয়ে করে একটি মেয়ে আর একটি ছেলের বাবা হয়ে দীর্ঘ 34 বছরের সুখী দাম্পত্য কাটিয়ে আচমকা সেদিন রাস্তায় মাথা ঘুরে পড়ে গেলেন সায়ন্তন। হাসপাতালে নিউরোসার্জন দুবার অপারেশন করে ব্রেনে জমে থাকা রক্ত বের করে দিলেও সায়ন্তনের জ্ঞান আর ফেরেনি। অচেনাবস্থায় কেটে যাচ্ছে মাসের পর মাস, কোনো উন্নতি নেই, আশার আলো কিছু নেই, আবার ছুটির নোটিশও নেই। প্রত্যাশাহীন সময় গড়িয়ে গড়িয়ে চলেছে অপলার ক্লান্তিহীন জাগরণ। এই 1.5 বছরে অচেতন সায়ন্তনের 6 ফুট বাই 2 ইঞ্চি শরীরটা কুকড়ে এতটুকু হয়ে গেছে। ওজন কমেছে 30 কিলো। গায়ে সোনার বর্ণ, রং পাল্টে তামাটে হয়ে গেছে। সেই কৃষ অর্ধমৃত মানুষটার দিকে চেয়ে চেয়ে সময় কাটে অপলার। চোখের সামনে ভাসে পুরনো কত দৃশ্য, যা আজও অমলিন লেখা আছে স্মৃতির ব্ল্যাকবোর্ডে। ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে সায়ন্তনের হাত ধরে চেরি ফুলের বাহার দেখতে যাওয়া, আলস পর্বতের পাদদেশে মধুচামিনী, কিংবা প্রথম সন্তানের জন্মের পর সায়ন্তনের কিনে আনা সেই মহামূল্য উপহার, 1 সেট হীরের গহনা। সব মনে হয় সেদিনের ঘটে যাওয়া কথা। কোথা দিয়ে এতটা সময় কেটে গেল, কোথা দিয়ে সমস্ত সৌভাগ্যের মুখে ছাই দিয়ে এত বড় দুর্দিন তার জীবন নেমে এলো, ভেবে ভেবে কুল পায় না অপলা। ভুলতে চেয়ে, সব কথা মুছতে চেয়ে জোরে জোরে ডাস্টার চালায় স্মৃতির ব্ল্যাকবোর্ডে। এর মধ্যে ছেলে এসেছিল বিদেশ থেকে 2 বার এই 1.5 বছর সময়। মেয়ে তো পুনা থেকে প্রায় এসে দেখে যায় বাবাকে, নাকি মাকে দেখতেই আসে। অচল পাথরের মতো ধৈর্য নিয়ে মানুষটা 1.5 বছর ধরে অতন্দ্র প্রহরায়। ছেলেমেয়েরা বারবার বুঝিয়েছে এইভাবে নিজের ওপর অত্যাচার না করতে। যে মানুষটার আর চোখ মেলে তাকাবার কোনো আশাই নেই, যার হয়তো আর কোনো কষ্ট বা ব্যথা বোধও নেই, তাকে এইভাবে আগলে রাখার অর্থ কি হতে পারে? বিবেকের তাড়না, সমাজের প্রতিবিধান, নাকি অদ্ভুত এক ভালোবাসা যার নাম মায়া? ভেবে ভেবে কুল কিনারা পায় না 2 ভাই বোন। ওরা বলার পরেও অপলা রয়ে গেছেন সায়ন্তনের কেবিনে। নার্স আসে, নাকের নলে ঢেলে দেয় তরল খাবার, ওষুধ। ওয়ার্ড বয় আসে, স্পঞ্জ করিয়ে দেয়, পোশাক পাল্টে দিয়ে যায়। এছাড়াও সর্বক্ষণের আয়া আছে 2জন। তারা সায়ন্তনের নির্জীব হালকা হয়ে যাওয়া দেহটাকে অনায়াসে এপাশ ওপাশ করায়, পাউডার মাখায়, ডায়াপার বদলায়। প্রথম চোখে জল আসতো অপলার। তার মনে হতো তার একান্ত অধিকারের এই সৌম্য শরীরটাকে নিয়ে তুচ্ছতা করছে ওরা। রাগ হতো খুব। তারপর ধীরে ধীরে সময় যত গড়িয়েছে আর সায়ন্তনের শরীরটা যত ক্ষয়েছে, অপলার অধিকার বোধ তত কমে এসেছে। এখন ওই পাণ্ডু নগ্নতা দেখলে আর গা শিরশির করে না।
একটা অদ্ভুত উদাসীনতায় ঢেকে যায় মন। অপলা পরিষ্কার বুঝতে পারছে অতীতের জীবনটার সঙ্গে একাত্মতা কমে আসছে ওর। খুব সূক্ষ্মভাবে একটা গোপন মুমুক্ষা আজকাল থেকে থেকে জেগে উঠছে মনে। 7 তলার উঁচু কেবিনের জানলায় কাঁচ লাগানো, বাইরের পৃথিবীটার কোনো আলো বাতাস কোলাহল এসে পৌঁছয় না এই শান্ত শীতল পরিবেশে। সারাদিন শুধু কিছু জান্তব ধ্বনি বারংবার অপলার মনোসংযোগে ব্যাহত করে। ছটপট করে অপলার অন্তর। শেষ কোথায় পথের? রবি ঠাকুরের গানের কলি গুনগুন করে বেড়ায় মাথার মধ্যে। অপলা বোঝে শেষটা কেউ সঠিক জানে না। আর কত বিলম্বিত হতে পারে সায়ন্তনের অনন্ত যাত্রা। মস্তিষ্কের মৃত্যু ঘটেছে। সায়ন্তন আর কোনোদিনও চোখ মেলে তাকাবে না অপলার দিকে। বিন্দুমাত্র হাসির আভাও কোনোদিন ফুটে উঠবে না ওই শুষ্ক কুঞ্চিত ঠোঁটের আগায়। সব বোঝে অপলা। কতগুলো অর্থহীন স্পন্দনহীন রেখা অবিরত ছুটে চলে মনিটরে। ফিস ফিস করে যেন শাসন করছে অপলাকে, চোপ, এখনো প্রাণ আছে। আগে দুবেলা ডাক্তারবাবু রাউন্ডে এলে অপলা অধীর আগ্রহে এগিয়ে যেত, বোঝার চেষ্টা করত অবশিষ্ট আশার পরিমাপ। আজকাল আর সেটা করে না। ডাক্তাররাও নিজেদের অনুপায় চোখের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নার্সের সঙ্গে কথাবার্তা সেরে চলে যান। সবই চলছে নিত্যকার প্রাত্যহিক সময়সূচি মেনে। এই রকম যখন অবস্থা, তখন পাশের কেবিনে এসে ভর্তি হলেন ধরা যাক বিদ্যুৎ মজুমদার। ক্যান্সার পেশেন্ট, বয়স বড়জোর 38-39। বউ শিখার বয়স আরও কম, 30 বছর হবে বড়জোর। অসুখটা ধরা পড়েছে বছর 4 আগে। বম্বে দিল্লি সব ঘুরে শেষে ঠাঁই হয়েছে এই শহরের 5 তলা কেবিনে। শেষের পদধ্বনি শোনা গেছে, এখন শুধুই তার আগমনের চরম অপেক্ষা। প্রতিটি পলে উদ্বেগ, প্রতিটি পলে যন্ত্রণা। মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামির যে যন্ত্রণা, এ যেন ঠিক সেই রকম। সাজা ঘোষণা হয়ে গেছে, শুধু নির্দেশের প্রতিলিপি এসে পৌঁছানোটা বাকি। প্রতিদিন ভোরে ঘুম ভেঙে উঠে শিখার বুকটা ছ্যাঁক করে ওঠে, তবে কি আজকেই? কিন্তু না, দিনটা খুব ঘষতে ঘষতে একসময় সন্ধ্যায় নামে। শিখা 7 তলার উঁচু কাঁচ দিয়ে ঘেরা জানলা দিয়ে শহরের মাথায় সন্ধ্যা নামা দেখে আলোর সমস্ত সম্ভাবনা কেমন করে অন্ধকারের কালিতে লেপে যাচ্ছে খুব ধীর গতিতে। আবার এটাও দেখে কেমন করে একে একে জ্বলে উঠছে বাতি, সেজে উঠছে তিলোত্তমা। শিখার চোখ জলে ভিজে ওঠে। সাজগোজ দূরে থাক, কতদিন নিজের চেহারাটাও ভালো করে আয়নায় দেখেনি সে। বেডের দিকে ঘুরে তাকায় শিখা। সাদার ওপর নীল বেড, ডোরা কাটা বেডশিটের নিচে একটা কাঠামো, হাঁটুর কাছে পা দুটো ভাঁজ করা, ঘাড় ঘুরিয়ে মাঝে মাঝে এপাশ ওপাশ তাকিয়ে বোধহয় শিখাকেই খুঁজছে। কিন্তু শিখা এখন যাবে না সামনে। সারাটা দিন বিভৎসতার সঙ্গে সহবাস আর সহ্য হচ্ছে না যেন। শিখা জানে ওই স্ত্রীমুখ আর অনিন্দ সুন্দর তো নয়ই, রীতিমতো ভয়ঙ্কর। হাঁ করা দুটো ফাটা ঠোঁট, সেখান দিয়ে অনেক কসরত করলেও কোনো শব্দ বেরোয় না। একটা চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, সেখানে তুলো আর গজের ঢাকনি লাগানো। মানুষটা ব্যথা কমার ওষুধের ঘোরের মধ্যে থাকে, কোনো অর্থবহ কথা বলার অবস্থায় নেই আর। ফটোগ্রাফির শখ ছিল, সুযোগ পেলেই পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়াতো, সঙ্গে নিত শিখাকেও। কত সুন্দর সুন্দর মুহূর্তে শিখার কত ভঙ্গিমায় ছবি তুলেছে সব, কিছু অ্যালবামে আছে, কিছু সফট কপিতে। সেসব ছবি মূল্যহীন ব্যাঙের মতো মনে হয় এখন, আর ফিরে তাকাতে পারে না শিখা। ওদের কোনো সন্তান হয়নি, তার জন্য বিন্দুমাত্র আফসোস কিন্তু দুজনের কারোরই ছিল না। আজকে বড় ভয় লাগে শিখার, এরপর কিসের জন্য কি নিয়ে বাঁচবে সে। রাতের খাবার ঘরে নিয়ে আসে নার্স, সম্বিত ফেরে শিখার। আর একটা উদ্দেশ্যহীন দিনের পরিসমাপ্তিতে উষ্ণ নিঃশ্বাস ফেলতে ফেলতে ভাবে, তাহলে আরো আরেকটা দিন। পাশাপাশি থাকা দুই ভাগ্য বিলম্বিত নারীর মধ্যে একসময় আলাপ হয়ে যায়, আলাপ থেকে ভাব। এখন দুজনের সঙ্গে অনেকটা সময় কাটায়, তাতে দিনগুলির ভার যেন অনেকটাই লঘু হয়েছে। সলিটারি কনফাইনমেন্ট থেকে সাধারণ সেলে স্থানান্তরিত যেন হয়েছে তারা। সকাল বিকেল ডাক্তারের রাউন্ডের সময়টুকু ছাড়া দুজনের সঙ্গে গল্প করেই কাটায়। অপলা আসে শিখার কেবিনে, শিখা যায় অপলার কাছে। মেয়েবেলার কথাই হয় বেশি, এই যেমন বিবাহ, এই একজন পুরুষকে আবর্তিত করে যে জীবন, তার যে বর্তমান অবস্থা, সেগুলোকে ভুলে থাকার কৃত্রিম একটা অনুশীলন চলতে থাকে। অপলা আর শিখা দুজনের বয়সের ফাঁক 20-22 বছরের। শিখা দিদি সম্বোধন করে অপলাকে। দুজনে ভাগ করে খায়, দুজনে একসঙ্গে বসে মোবাইলে সিনেমাও দেখে ফেললো একদিন। সিনেমার নাম লাইফ গোজ অন। আরেকদিন আরেকটা হাসির সিনেমা দেখলো। এমনকি সিনেমার হিরোর আজগুবি কাণ্ড কারখানা দেখে ভি করে দুজনে হেসে উঠেছিল সজোরে। আর হাসতে হাসতে দুজনের দিকে তাকিয়ে চমকে চুপ করে গেছিল। আরে কতদিন পরে তারা হাসলো।
না হেসে এভাবে মানুষ কতদিন বেঁচে থাকতে পারে? আরও বেশ কয়েক মাস কেটে গেল। পাশাপাশি এই হাসপাতালের কেবিন দুটোই এখন ওদের কাছে সেরা আশ্রয়। অপলা, শিখা যে যার মনের গভীরে ডুব মেরে দেখে নিয়েছে ওরা বোধহয় বেসে ফেলেছে পরস্পরকে। এ কেমন ভালোবাসা! যেভাবে রণক্ষেত্রে পাশাপাশি লড়তে থাকা দুজন সেনানী পরস্পরকে যে কোনো মুহূর্তে হারিয়ে ফেলবে জেনেও ভালোবেসে ফেলে, যেভাবে ট্রেনের কামরা দুই সহযাত্রী পৃথক পৃথক গন্তব্যে পৌঁছবে জেনেও পরস্পরকে ভালোবেসে ফেলে, যেভাবে দিনের শেষে ঝরে যাবে জেনেও একই বৃন্তের পাশাপাশি দুটি ফুল পরস্পরকে ভালোবেসে ফেলে, এ তেমনই ভালোবাসা। নাম নেই, সংজ্ঞা নেই, স্বীকৃতি নেই, শুধু অনুভূতিটুকু আছে। গভীর অন্ধকার রাতে আর একা একা মৃত্যু হিসিসানি শুনে ভয় কেঁপে উঠতে হয় না ওদের। অপলাদির বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে শিখা। শিখার কুচকানো চুলে হাত বুলিয়ে দিতে দিতে সস্নেহে তাকান অপলা। অপলার ছুটির নোটিশ এলো আগে। একদিন ভোরে চিরতরে সোজা হয়ে গেল সায়ন্তনের মনিটরে ছুটতে থাকা চিহ্নগুলো। ডাক্তার নার্সরা ছুটোছুটি করলেন, এটা তাদের করতেই হয়। অপলা কিন্তু দাঁড়িয়ে রইল জানলার ধারেই। অপলার শরীরটা অল্প কাঁপছিল, সেটা টের পাচ্ছিল একমাত্র শিখা, যে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল অপলাদিকে। শিখাই সবাইকে ফোন করে খবর দিল, কাগজপত্র সইসাবুত করতে অপলাকে সাহায্য করলো শিখা। বাড়ির লোকজন তাদের সময় খুঁজে বের করে এসে পৌঁছতে পৌঁছতে বডি সাদা কাপড়ে মোড়া হয়ে মর্গের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এখন হিমঘরে থাকবে ছেলের আসার প্রতীক্ষায়। মেয়ে পৌঁছে গেল দুপুরের মধ্যেই। ছড়িয়ে ছিটিয়ে থাকা এতদিনের সব জিনিসপত্র গুছিয়ে দিচ্ছিল আয়ারাও। যদিও অপলা ঠিক বুঝতে পারছিল না কিছু, শুধু বুঝতে পারছিল তার আর বাড়ি ফিরতে ইচ্ছা করছে না। এতদিনের ঘর বাড়ি হয়ে ওঠা এই কেবিনটা সায়ন্তনের শেষ নিঃশ্বাসের ছোঁয়ায় ভারী হয়ে আছে তার বাতাস। আর শিখাকে ছেড়ে এরপরে দিনগুলির কথা চিন্তা করে ভয়ঙ্কর শোকার্ত লাগছিল নিজেকে। মেয়ের হাত ধরে ফিরে আস্তে আস্তে লিফটের মুখে পৌঁছে আরেকবার পিছন ফিরে তাকালো অপলা। তাদের কেবিনের দরজায় হেলান দিয়ে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে রোরুদ্ধমান শিখার শিহরিত দেহখানি। তার যে এখনো ছুটির বাঁশি বাজেনি।